জি 24 ঘন্টায় জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ভোটের ভবিষ্যৎ। আজ থেকে আমরা ভোটের ভবিষ্যৎ খোঁজার চেষ্টা করব এই 5:30টার সময়, 5:25-এর সময়। সামনেই ভোট আসছে এবং সেই ভোট ঘিরে এত নানা রকম জল্পনা অঙ্ক, তার ভবিষ্যৎ কি হতে পারে সেই খোঁজ করব আজ। আর আজকে এই খোঁজে আমার সঙ্গে রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। প্লিজ সুমনদা। আর আজকে আমরা যে বিষয় নিয়ে মূলত সুমনদার কাছে জানতে চাইবো, সুমনদা, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নেতাজি ইন্ডোরে BLA 2দের নিয়ে তিনি সভা করলেন এবং বেশ কিছু বক্তব্য সামনে রাখলেন। তখন আমরা দেখছি BLOরা আবারও নির্বাচন কমিশনের দপ্তরের সামনে তুমুল হইচই শুরু করেছিলেন। কারণ আগের বার আমরা দেখলাম সুমনদা যে বেশ কিছু অসুবিধা ছিল, যে কিভাবে নাম বাড়ি বাড়ি যাওয়া, তার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা, সময়ের অভাব, প্রবল চাপ, সেটা কাটতে না কাটতে এবার বলা হচ্ছে শুনানি যখন হবে সেগুলো আবার ভেরিফাই করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষকদের নিয়ে প্রশ্ন তুলে দিলেন, যারা কিনা ভিন রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ধরে ধরে আমরা ব্যাখ্যা চাইব সুমনদার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরুতে আজকে কি বলেছেন শুনব। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ধ্যানীশ কুমার বাবুরা, একবারও বিজেপির দালালরা ভেবেছেন BLOদের নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? টোটালটাই আনপ্ল্যান বিজেপির কোথায়? বিজেপি কমিশন তৈরি করেছেন, আমাকে আপনারা ক্যাচ করা করবেন। 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার, হাত ঘোরালে নাড়ু পাবো, নাড়ু নিয়ে ভোটে জিতবো, নির্বাচন কমিশনকে কাজে লাগাবো, আর বাংলাকে দখল করব, বাংলাকে অসম্মান করব, বাংলার ইতিহাস ভুলিয়ে দেব। নানা রকম চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। শুভেন্দু অধিকারীর পাল্টা বক্তব্য আছে, শোনাই। উনি দিল্লিকে হেলাতে গেছিলেন, মেসি কাণ্ডে এমন হেলা হেলিয়েছেন, গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছেন বাড়িতে। 15 বছরে প্রথমবার কয়াকারে পা, গাড়ি ঘুরিয়ে মারছুট, এ দৃশ্য আপনারা দেখেননি। তো ভগবানের মার, এ মার চলতে থাকবে। যাক, আমি সুমনদার কাছে। সুমনদা, এই যে শুরু থেকে তৃণমূল কংগ্রেস একটা কথা বলে আসে, গোটা বিষয়টাই আনপ্ল্যান্ড, অসুবিধে হচ্ছে। কিন্তু তারপরে আমরা এটাও দেখতে শুনেছি, বলতে শুনেছি তৃণমূল কংগ্রেসকে, যে SIR মোটামুটি হবে যা রেজাল্ট, তৃণমূল তো অ্যাকসেপ্টই করে নিয়েছে। দেখুন, শাসক দল হিসেবে আমার ধারণা যে তৃণমূল SIR নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই ছিল। কিন্তু আবার রাজনৈতিকভাবে তৃণমূল বা গোটা দেশেরই একটা প্রবণতা হচ্ছে নির্বাচন কমিশনকে আক্রমণ করা। সেটা রাহুল গান্ধী হোক, তুমি একটা ইন্টারেস্টিং কথা হলো সুমনদা, তৃণমূল হিসেবে বিরোধিতা, শাসক দল হিসেবে প্রস্তুতি রাখা। হ্যাঁ, মানে আপনি তো দুটো স্টেজ রাখবেন। আপনি জানেন আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স আসছে, ফলে আপনি তার জন্য এক ধরনের প্রস্তুতি রেখেছেন। কিন্তু আর আপনাকে যেটা পলিটিক্যাল অ্যাটাক করতে হবে, সেই পলিটিক্যাল অ্যাটাকটা আলাদা। আমি যদি ধরে নিই, আপনি যদি দেখেন যে রাহুল গান্ধী হোক, তেজস্বী যাদব হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, সবার কাছে কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন হচ্ছে প্রধানতম শত্রু। এবং সেই নির্বাচন কমিশনকে আক্রমণ করেই তারা তাদের পলিটিক্যাল যে ডিভিডেন্ডটা সেটা জোগাড় করতে চাইছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বাড়তি সুবিধে হচ্ছে যে নির্বাচন কমিশন বা ভোটে এই যে নির্বাচন কমিশনের প্রভাব বিস্তারের চেষ্টা, সেটাকে কংগ্রেসও অ্যাটাক করছে, সেটাকে বামেরাও অ্যাটাক করছে। এবার পশ্চিমবঙ্গের প্রধানতম রাজনৈতিক দল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় একটু বেশি অ্যাটাক করছেন। এবং বারবার আপনি যদি পুরোটার মধ্যে দেখেন, একটা বাঙালি অস্মিতাকে উস্কে দেওয়ার চেষ্টা আছে, যেটা আপনি শব্দটা ব্যবহার করলেন যে অবজারভাররা বাংলার বাইরে থেকে আসছে। দেখুন, আমরা তো এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতি বা গোটা বিশ্বের রাজনীতিতেই অস্মিতা বা আঞ্চলিক ভাবাবেগটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সূক্ষ্মভাবে উস্কে দিতে পারেন, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ আছে। কিন্তু আমি বলবো শুভেন্দু অধিকারীর স্টেটমেন্টের মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং বেশ বিষয় আছে। শুভেন্দু অধিকারী কিন্তু স্বীকার করে নিয়েছেন 15 বছরে
প্রথম যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো জিনিস অপ্রস্তুতে ফেলে থাকে সেটা হচ্ছে মেসি কাণ্ড। উনি কিন্তু মানে তার মানে ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছেন, এমনকি নন্দীগ্রামের ফলাফলও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা অস্বস্তিতে ফেলেনি। হ্যাঁ, নিঃসন্দেহে মেসি কাণ্ড তো অপ্রস্তুতে, মানে অস্বস্তিক তো বটেই। একজন সিটিং চিফ মিনিস্টারকে নিজের রাজ্যে গাড়ি ঘুরিয়ে ফেরত যেতে হচ্ছে, সেটা তো কোনো মতে কলকাতার মতো শহর, যেটা ফুটবলের শহর, সেখানে কোনো মতে কাঙ্ক্ষিত হতে পারে না। কিন্তু এইবারে একটা বিষয় ইন্টারেস্টিং, দেখো আজকেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অমিত শাহকে বিঁধলেন, এটা খুব ইন্টারেস্টিং। আমি অমিত শাহকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, পাল্টা শুভেন্দুর বক্তব্য আছে, শুনিয়ে তোমার কাছে আবার আসছি। অ্যাপস নেই, বারবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যা বিজেপি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে তাই চেঞ্জ করা হচ্ছে। আমি শুনেছি ইলেকশন কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে, সে অনলাইনে যা দিচ্ছে নাম বাতিল দিচ্ছে, পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপি পার্টির লোকেরা। এরকম নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি আর দেখতেও চাই না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়ে 370 ধারা 35-এর এ কাশ্মীরে বাতিল হয়েছে, সেই অমিত শাহজিকে টার্গেট করেছেন। এতে কোনো লাভ হবে না। ডিএসআর নাম্বার আর মাত্র আপনি 4 মাস কয়েকদিন আছেন। আপনি ভালো করে কেক খান, এক্সমাস পালন করুন, নলেন গুড়ের পায়েস খান, জয়নগরের মোয়া খান। এপ্রিল মাসের পরে আপনাকে কেউ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আর বলবে না, যেহেতু আপনি আমার কাছে হেরেছেন। আপনাকে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবে। সুমনদা, বিজেপি তো বেশ কনফিডেন্ট। দেখুন, শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যেও কিন্তু আবার আমি বলবো যে পয়েন্ট অফ ডিফারেন্স আছে। কীরকম পয়েন্ট অফ ডিফারেন্স? তার অনুগামী সজল ঘোষ 25শে ডিসেম্বর কিন্তু তুলসী দিবস পালন করছেন, বিজেপি বা আরএসএস এর ডিকটাম অনুযায়ী সেটা। শুভেন্দু অধিকারী কিন্তু 25শে ডিসেম্বর কেক খাওয়ার কথা বলেছেন, তুলসী পুজোতে সীমাবদ্ধ রাখেনি। ঠিক আছে, ফলে শুভেন্দু অধিকারীও কিন্তু ট্র্যাডিশনাল আরএসএস এর মতো করে কথা বলছেন না, কেক খান ইত্যাদি বলছেন। শুভেন্দুও মানে অবশ্যই বৃহত্তর বঙ্গ জনতার কাছে পৌঁছানোর জন্য একটা চেষ্টা। উনি জানেন যে 25শে ডিসেম্বর শত চেষ্টা করে বাঙালিকে তুলসী খাওয়ানো যাবে না, কেক খাওয়ানোটাই বেটার। আর যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব শার্পলি গত মানে 11 বছর ধরে এটা চেষ্টা করেছেন যে নরেন্দ্র মোদী আলাদা, অমিত শাহ আলাদা। এটা অনেক আগে থেকেই চেষ্টা, অনেক আগে। হ্যাঁ, অনেক সময় উনি যার জন্য কিন্তু রাজনাথ সিংকেও গুরুত্ব দিয়েছেন। উনি রাজনাথ ভালো, এবং ওনার সঙ্গে আমরা দেখেছি ফোনে রাজনাথ সিং কথাও বলে। ওনার আক্রমণের নিশানাটা অমিত শাহ, যেহেতু অমিত শাহ মানে সেই অর্থে বিজেপির সিইও। যদি নরেন্দ্র মোদী, এটা আমরা তো দেখেছি বাজপেয়ী ভালো, লালকৃষ্ণ আডবাণী খারাপ। এই যে পলিটিক্যাল ডিফারেন্সটা উনি সবসময় ক্যারি করবার চেষ্টা করেন, তাতে একটা সুবিধেও হয় যে বিজেপির মধ্যেও তো একটা বড় অংশের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে কোনো সময় চলে আসতে পারে। কারণ উনি সিপিএমকে হারিয়েছেন। বিজেপির বা সংঘের কাছে বড় শত্রু হচ্ছে সিপিএম, বাম, তাদেরকে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেটা রিভার্সও হয়, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভাগ করার যে চেষ্টা। হ্যাঁ, কিন্তু এই ভাগটার মধ্যে একটা সচেতন, মানে উনি 11 বছরে কখনো অমিত শাহকে কিন্তু ভালো বলেননি। উনি নরেন্দ্র মোদীকে ভালো বলেছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, নরেন্দ্র মোদীকে শাল উপহার দিয়েছেন, আম উপহার দিয়েছেন, কিন্তু অমিত শাহর সাথে কখনো দেখা করছেন বা অমিত শাহকে কখনো কোনো কিছু উপহার পাঠাচ্ছেন এটা দেখেননি। মানে দেখুন, যে কোনো চিত্রনাট্য লিখবার জন্য, পলিটিক্স তো একটা চিত্রনাট্য, আপনার সবসময় একটা দুর্যোধন দরকার। ঠিক আছে, আপনি অমিত শাহ কি নরেন্দ্র মোদীর থেকে তুলনামূলকভাবে তৃণমূলকে নিয়ে রিজিড? না, আপনি যদি ওভারঅল দেখেন, ইভেন যোগী আদিত্যনাথের পুরো স্টেটমেন্টগুলো কিন্তু ইলেকশন কমিশনের দিকে ঘুরে যাচ্ছে, মানে অমিত শাহর দিকে। মানে ইলেকশন কমিশনার জ্ঞানেন্দ্র কুমার যে অমিত শাহর লোক, সেটা সবাই জানে। যোগী আদিত্যনাথ যখন বলছে যে 4 কোটি আমার ভোটার বাদ গিয়েছে, সেই যোগী আদিত্যনাথ যিনি মানে অতি সম্প্রতি লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে খারাপ ফল করেছেন, তাহলে তিনি কার দিকে ইঙ্গিত? না, যদি এটাই হয়, যদি ওখানে 4 কোটি নাম বাদ গিয়ে থাকে, যেখানে যোগী আদিত্যনাথকে বলতে হচ্ছে আমার ভোটার বাদ গিয়েছে, যদি এখানে অধিকাংশই হিন্দু ভোটার বাদ গিয়ে থাকে, তাহলে যে বিরোধীদের ন্যারেটিভটা সেট করা হয়েছিল যে মানে মুসলিমদের বেছে বেছে একটা সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা করছে অমুক তমুক, সেটা তো খাটলো না। আমি আপনাকে কি বলবো, এবং আমি বলবো রীতিমতো ভয় দেখানো হয়েছিল অনেক ক্ষেত্রে। আমি আপনাকে কি বলবো, যে প্রথম যে স্টেটমেন্টটা, যে শাসক দল হিসেবে তৃণমূল তৈরি ছিল সারের জন্য,
তৃণমূল আমার ধারণা বুথ লেভেলে সবচেয়ে আগে নিজেদের প্রস্তুতি সাজিয়ে রেখেছিল, কিন্তু রাজনৈতিকভাবে যে বিরোধিতা, যে আমরা স্যার মানি না, আমরা এটা মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দেওয়ার চেষ্টা, বা তৃণমূলের মধ্যে যেটা যারা অতি বাম, তৃণমূলের সঙ্গে তারা অতি বামের ভোট 2021 থেকে আছে, তাদের এজেন্ডাটাকে সামনে রাখাই পুরোটাই কিন্তু তৃণমূল খুব কৌশলগতভাবে করে গেছে। কিন্তু আপনি যখন, যেটা আপনার প্রশ্নের দ্বিতীয় উত্তর, যখন কলকাতা শহরে ভোট বাদ যাওয়ার হিসেব আসছে, তখন আপনি দেখছেন যে 16% ভোট এমন লোকদের বাদ যাচ্ছে যারা অবাঙালি দাস, যারা বাঙালি দাস নয়। তাহলে আপনি কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত কলকাতা শহরে বা কলকাতার 11টা সিটে? আপনার তখন মনে হচ্ছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের বিরোধী দল। আমি ওই জন্যই বলছি, প্রত্যেকের কিন্তু আপনি যদি দেখেন প্রত্যেকের গোলপোস্ট সরানো আছে। মমতা ব্যানার্জি তো নিজের গোলপোস্ট সবসময় খুব দ্রুত সরাতে পারেন, শুভেন্দু অধিকারীও গোলপোস্ট সরিয়ে ফেললেন। 25শে ডিসেম্বর বাঙালিকে কেক খাওয়ার ডাক দিয়ে দিলেন, আরএসএসের আর দুদিন বাদে আরএসএসের চিরকালীন তুলসী পুজো থেকে সরে গেলেন। ঠিক। আর কি বক্তব্য আছে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনি। আচ্ছা, আমি সুমনদার কাছে আসবো আবারও। সুমনদা, একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারেস্টিংলি বলেছেন আজকে, সেটা হচ্ছে যে পর্যবেক্ষক যারা আসছেন সেই পর্যবেক্ষকদের আলাদা স্ক্যানার করার কথা বলেছেন তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে তারা কারা, যারা এসে শুনানি করবেন। দেখুন, প্রাথমিক যে 58 লক্ষ নাম বাদ গেছে, তাতে আপাতত তৃণমূলের কোনো চ্যালেঞ্জ নেই। তৃণমূল মোটামুটি নিশ্চিত। আপনি তৃণমূলের কতটা উত্তেজনা দেখতে পেয়েছে। এবার বিজেপি এখনও আশা করছে এই সেকেন্ড রাউন্ডের যে ম্যাপিং বা ইত্যাদিতে 1.5 কোটি ভোটারের নাম বাদ যাবে, যেটা আমার মনে হয় খুবই কঠিন। এই 2 মাসে এই বাদ দেওয়ার ক্ষমতা, এই ঝাড়াই বাছাই ডেকে শুনানি করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। ফিজিক্যালি সম্ভব না। 1.5 কোটি ভোটার স্ক্যানিং করতে গেলে যত সময় লাগবে, রাজ্যে যত অফিস খুলতে হবে অত অফিস কারো কাছে নেই, তো সেটাও হবে না। কিন্তু তার আগে থেকে যে মনস্তাত্ত্বিক প্রেশারটা রাখা, ওই যে সেই বিখ্যাত গানটা আছে, তেরে জাহাঁ নজর হ্যাঁ মুঝে খবর হ্যাঁ, অমিতাভ বচ্চনের বিখ্যাত গানটা ছিল না? সেই গানটার মতো যে উনি বোঝাচ্ছেন যে তুমি যদি মাইক্রো অবজারভারদের দিয়ে অমুক জেলায় অমুক ব্লকে টার্গেট করো, আমিও তোমার মাইক্রো অবজারভারকে টার্গেট করবো। দেখুন, এটা তো একটা মনস্তাত্ত্বিক খেলা। যে কিন্তু সুমনদা, আমার না শুরু থেকে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে দেখো যেভাবে বিএলএরা অ্যাক্টিভ ছিলেন এবং শাসক দল হিসেবে তৃণমূলের সাংগঠনিক শক্তি অবভিয়াসলি বেশি, সেখানে কারচুপি করার স্কোপটা খুব আছে কি? নেই তো। এক্ষেত্রেও ধরো যদি আমাকে শুনানিতে ডাকে, যদি আমি সব কাগজপত্র দেখানো সত্ত্বেও আমার নাম বাদ যায়, আমি ধরে নিচ্ছি ওই সমস্ত অবজারভাররা ইচ্ছা করে আমার নাম বাদ দিলেন, মারতে তো পারবেন না, কারণ আমার ডকুমেন্টস আছে। চ্যালেঞ্জ হবে, এটা সুপ্রিম কোর্টে যাবে, তার মধ্যে যদি ভোট হয়ে যায় তাহলে একটা অবশ্যই চ্যালেঞ্জ থাকতো। কিন্তু আবার আমি বলছি যে তৃণমূলের এখনো অবধি যে রাজনৈতিক কৌশল মনে হয়েছে, ইভেন যদি আমি ব্যক্তিগতভাবে নাম করতে চাই না, যে সমস্ত অবজারভাররা এসছেন, আইএস অফিসাররা, তাদের নিয়ে যে বিরাট হাইপ তৈরি করা হয়েছে যে উনি বাংলাকে খুব ভালো চেনেন, উনি অমুক করবেন তমুক করবেন, কিছু করতে পারলেন? আমি বলছি আপনার বক্তব্যটা টেনে, তৃণমূল সাংগঠনিকভাবে তৈরি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার হয় না যে মনস্তাত্ত্বিক চাপ। আপনি জানেন অস্ট্রেলিয়াতে খেলতে গেলে পিচ এমনিতেই বাউন্সি আছে, তৃণমূল যা নিজের মতো করে পিচ তৈরি করে, কিন্তু তা সত্ত্বেও ম্যাচের 2 দিন আগে থেকে বলা শুরু হয়ে গেল, এই আমরা কিন্তু জানি অমুক ব্যাটসম্যান। এই জায়গা থেকে আমি যেটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য ঠিক কি বলেছেন তার পাল্টা বক্তব্য শোনাই। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির দলাল দিল্লির লোকেরা, সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি, সেগুলো কি করবে? খাবে না খই ছড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে, হিয়ারিং না হলে ইয়ারিং দিয়ে দিন একটা করে। মাইক্রো অবজারভারের তালিকা আমি জানি না, 24 তারিখে তাদের ট্রেনিং হবে। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে 3000 মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোনো মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন, তাহলে আমি ক্ষমা চাইব, আর আপনি যদি দেখাতে না পারেন আপনাকে ক্ষমা চাইতে হবে।
ওকে, এখানে তো আবার অন্য ব্যাপার হয়ে গেল যে রাজ্যের বাইরে কি রাজ্যের বাইরে নয়। আমি বলছি কিন্তু আপনি পুরোটা যদি দেখেন, আপনি আপনার মতো করে পিচ তৈরি রেখেছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি বললেন যে আমি জানি অমুক ব্যাটসম্যানকে আমি বাউন্সার দিতে হবে, আমি জানি অমুক ব্যাটসম্যানের বাঁদিকে দুর্বলতা রয়েছে। এই যে মাইক্রো অবজারভারদের তো ল্যাঙ্গুয়েজের দুর্বলতা রয়েছে, সেটি ভারতবর্ষের মতো দেশে বিরাট প্রশ্ন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় এই প্রশ্নটাকে তুলে দিচ্ছেন, সামনে আরও খুব বেশি করে আনছেন যখন বাঙালি অস্মিতাটা খুব জরুরি প্রশ্ন। অর্থাৎ যে বিএলএ যাকে নিয়ে যাচ্ছে, যে ভোটার, সে যেমন বলবে আপনাকে আমার বাংলা ভাষা বুঝতে হবে, তেমনি মাইক্রো অবজারভারও চিন্তায় থাকবে যে এই টোনটা তো এই রাজ্যের প্রশাসনিক প্রধান রাজনৈতিক ভাবে সর্বোচ্চ নেত্রী বেঁধে মানে দিয়েছে। তুমি বলছো একদিকে যেমন মেরুকরণ ইস্যুটা আছে, তেমনি বাঙালি অস্মিতার বিষয়টা এর সাথে জুড়ে বাঙালি যাচ্ছে। অস্মিতা শুধু আসবে না, সেই মাইক্রো অবজারভারেও তো মানসিক চাপ থাকবে। আমি যদি বাংলা ভাষা বুঝতে না পেরে কারো নাম বাদ দিই, তাহলে গোটা দেশে এটা ইস্যু হবে। মানে এই ওই যে দিল্লি পুলিশের যে ইন্সপেক্টর, আমার ধারণা ভুলক্রমেই পাঠিয়েছিলেন, তিনি যে থালায় সাজিয়ে যে মানে উপহারটা তৃণমূলের জন্য দিয়েছিলেন, দেখো আমি বাংলা ভাষা বলে কাউকে স্বীকার করি না, তো সেরকম আরেকটা সুযোগ কোনো মাইক্রো অবজারভার যদি তৃণমূলের হাতে তুলে দেয়, তাহলে মমতা ব্যানার্জি সেটা নিয়ে কী করবেন? আমি তোমার ভাষা বুঝতে পারছি না, তুমি বাংলাদেশি, তোমাকে আমি ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছি। এবার এই মাইক্রো অবজারভার যা করবেন সেটা তো কনস্ট্যান্ট রেকর্ড হবে। ওই রেকর্ড তো মানে রাজনৈতিক অস্ত্র হিসেবে পরের দিন থেকে তৃণমূল ব্যবহার করবে যে উনি ভাষা বুঝতে পারেননি বলে ওকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। একদমই। এই মনস্তাত্ত্বিক চাপ, মানে যেটা আমি আবার অস্ট্রেলিয়া বা পাকিস্তানে যেটা হয়, আগের দিন থেকে যদি সেট হয়ে যায়, তাহলে তো ব্যাটসম্যান যাওয়ার আগে মাইক্রো অবজারভার উত্তর 24 পরগনা কিংবা মুর্শিদাবাদে ঢোকার আগে করে ভাববেন যে আমি কথাটা বলবো। একদমই। এবারে দেখো, এই যে আমি যেরকম শুরু তোমাকে বললাম যে ইচ্ছা করলেই কমিশন যা ইচ্ছা নাম বাদ দিতে পারে না, হয়তো টেকনিক্যালি সেটা চাপের, কিন্তু এটাকেও এখনো পর্যন্ত ইস্যু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে এই যে প্রথম খসড়া তালিকায় খুব একটা বড়সড় আপত্তির জায়গা থাকেনি। দু একটা ঘটনা অবভিয়াসলি হয়েছে, মৃত মানুষ, জীবিত বা এই ধরনেরগুলো তো হয়েইছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুটা রাখছেন কিভাবে দেখায়, পাল্টা শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাই। ইলেকশন কমিশন নিজেদের ভাবেন কি বাদ দিয়ে আমাদের হারাবেন? আপনারা বাদ চলে যাবেন, এটা মাথায় রাখবেন। রাখে কৃষ্ণ, মারে কে? এটা মাদুরবাদ দেশ, এটা হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলায় না ভাই ভাই। আমরা বুঝে নেবো, আমরা লড়ে নেবো, আমরা দেখিয়ে দেবো, তারপরে বলবো দেখ কেমন লাগে। আপনি এবারের নির্বাচনে চুরি যাতে করতে না পারেন তার জন্য ইলেকশন কমিশন চেষ্টা করছে। আমরাও অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। গত লোকসভা ভোটে সব দফাতে আপনার লোকেরা ক্যামেরা বন্ধ করে ভোট করেছিল। আমার অনেক দিন ডিউ আছে, তথ্য প্রমাণটা সামনে আনা, সেটা আমি আপনাদের নতুন বছরের প্রথম সপ্তাহে দিয়ে দেব। আচ্ছা, আর একটা তথ্য প্রমাণের বোমা শুভেন্দু অধিকারী হাতে রাখছেন। দেখুন, শুভেন্দু অধিকারীর এটাও আমি বলবো যে অ্যাজ এ লিডার অফ অপোজিশন বলাটা ভুল। কেন? উনি বলছেন 7 দফায় লাইট বন্ধ করে, ক্যামেরা বন্ধ করে ভোট হয়েছিল। এদিকেও মনে রাখেন, প্রথম 4 দফায় মানে শীতলকুচির ভোট অবধি রোজ অমিত শাহ দিল্লিতে বসে সাংবাদিক সম্মেলন করতেন এবং বলতেন যে আমরা একদম ছক্কা হাঁকিয়েছি। এখনও সবার কাছেই সাংবাদিক সম্মেলন আছে। তাহলে প্রথম 4 দফা অবধি যদি স্বয়ং সেই অমিত শাহ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় এবং শুভেন্দু অধিকারীর কাছে চাণক্য, তিনি যদি একবারও এই অভিযোগটা না করে থাকেন, তাহলে 4.5 বছর বাদে এসে শুভেন্দু অধিকারী যদি অভিযোগটা করেন, তাহলে পেছনে দাঁড়ানো শঙ্কর ঘোষ তো উদাস হয়ে অন্যদিকে তাকাবেনি। কারণ শঙ্কর যে রাজনীতি থেকে এসছেন বামেদের জমানায়, তিনি এরকম লাইট বন্ধ মানে চাটাই খোলা সব ধরনের ভোট করে এসছেন। ফলে শুভেন্দু অধিকারীর এই অভিযোগকে তার পেছনে দাঁড়ানো লোকটাকে যদি উত্তেজিত না করতে পারে, তাহলে সামনের লোকগুলো উত্তেজিত হবেন কি করে? পলিটিক্স তো সবসময় হচ্ছে আপনি 2 ধরনের কথা বলেন। এক হচ্ছে আপনি যেটা বলতে চাইছেন বেসিক্যালি আপনার নিজের সাপোর্ট বেসটাকে উদ্বুদ্ধ করতে চাইছেন, তো শঙ্করই উদ্বুদ্ধ হচ্ছে না। শঙ্কর তো প্রথম 4 দফাতে জিতেছে। শিলিগুড়িতে যদি ক্যামেরা বন্ধ রেখে ভোট হয়ে থাকে, তাহলে শঙ্কর জিতলো কী করে? শঙ্কর যিনি উদাস হয়ে যাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরো যে রেদরিকটা সাজাচ্ছেন, তার পুরো যে এটা, সেটা দেখবেন যে আবার ওই আমি বলছি যে টিপিক্যাল একেবারে মানে চলতি ভাষায় রাখে কৃষ্ণ মানে কি,
উনি কিন্তু একটা হিন্দু প্রভাব ব্যবহার করছেন। ওনার বিরুদ্ধে ওঠা যাবতীয় মুসলিম তোষণের অভিযোগকে উনি ব্যালেন্স করবার জন্য উনি যেটা জানেন, যেটা চটজলদি সবাই জানে, রাখে উনি মারেকে, সেটাই ব্যবহার করছেন। ঠিক। হ্যাঁ, কিন্তু সুমন, একটা বিষয় দেখো, যেটা আমি শুরুতেও বারবার অনেক ক্ষেত্রে বলেছি, যে কোথাও গিয়ে তৃণমূলের মতো রাজনীতি করছে, বিজেপির মতো রাজনীতি করছে, ঠিক কোথাও গিয়ে সাধারণ মানুষের আমার মনে হয় রাজনীতিটা বুঝে কোথাও গিয়ে এতে মানে রিয়্যাক্ট করাটা আমার মনে হয় বন্ধ করা উচিত। যে কারণে এতগুলো ঘটনা ঘটলো, কেউ আত্মহত্যা করছেন এরকম অভিযোগ উঠছে, ভয় পাচ্ছেন বলে অভিযোগ উঠছে। আমার নিজের অনেক চেনাশোনা বয়স্ক লোক আছে, তারা এই রাজনৈতিক দড়ি টানাটানিতে বেশ টেনশনে ছিলেন, কিন্তু আলটিমেটলি তো হলো কাজ। একটা 58 লক্ষ বাদ গেল, তার মধ্যে 24 লক্ষ মৃত বা 19 লক্ষ অ্যাড্রেস চেঞ্জ, মানে আক্ষরিক অর্থে সেরকম টেনশনে কিছু হলো না। কিন্তু আবার আমি বলবো যে এক্ষেত্রে হচ্ছে, আমি বলবো যে বিজেপির এটা ভুল, যে বিজেপি আগে থেকে 1.5 কোটি ভোটার নাম্বার যাবে, সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবো। আরে যদি কেউ বাংলাদেশে পাঠাতে হয়, তুমি এমনিই পাঠাবে, তার জন্য তোমার দরকার কি? অনেক সময় হয় না যে, আমরা ক্রিকেট থেকে ফুটবলে ফিরি, তুমি হয়তো তখনও মানে তুমি যখন হয়তো ফুটবল দেখো না, 86 ওয়ার্ল্ড কাপে ডেনমার্ক দুর্দান্ত খেলছিল, গ্রুপ প্লেগে দুর্ধর্ষ খেলছে, কিন্তু কোয়ার্টার ফাইনালে স্পেন একদম গুড়িয়ে দিল, তার কারণ আগেই ওভারহাইপড হয়ে গেছিল। অনেক সময় মানে যেদিনকে চূড়ান্ত ম্যাচ, তার আগে থেকে তোমার নিজেকে অতটা হাইপ নিতে হয় না। বিজেপি আগে থেকেই বাদ দেবো করে এমন হাইপ করেছে যে তাতে লোকের কাছে, বিজেপির কাছে কিন্তু বিজেপির সম্পর্কে লোকের আশঙ্কা বেড়েছে, সত্যি সত্যি কি আমাদেরকে পুশব্যাক করবে। এটা তোমারও বক্তব্য। অনেক মানুষ আশঙ্কায় ভুগেছেন, কেউ তো বেনাগরিক হতে চান না। আমার মনে হয় কৌশলগতভাবে বিজেপি এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে। কিন্তু আমিও বলবো সুমনদা, আগের বারে আমরা এই একই ইস্যুতে সিএ নিয়ে দেখেছি, এনআরসি নিয়ে দেখেছি, ফলে আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। সুমনদা, তোমাকে অনেক ধন্যবাদ। পলিটিক্যাল ন্যারেটিভ রাজনৈতিক নেতারা তাদের মতন করে সাজাবেন, ঠিক আছে, আপনি আপনার কাজটা করুন। যদি কেউ ডাক পান, কাগজপত্র নিয়েই যান, আপনার যুক্তি সামনে রাখুন, ভয় পাওয়ার কিছু নেই। পাশে থাকার কথা প্রত্যেকেই বলছে, আলটিমেটলি কিন্তু প্রত্যেকে থাকবে। রাজনীতির জায়গায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।